তো কোনো ফাঁসি দিতে গিয়ে আপনার একটু মায়া লেগেছে কি না? আমার কাছে কোনো মায়া লাগে নাই, কারণ আমি জানি আমি যখন অপরাধ করছি সে তো অপরাধ করছে। বয়স 58 বছর, এর মধ্যে 44টি বছরই কাটিয়ে দিয়েছেন অন্ধকার কারাগারে। দীর্ঘ কারাজীবনে বঙ্গবন্ধুর খুনে জামায়াত, বিএনপি, জেএমবি নেতা সহ আলোচিত 26 জনের ফাঁসি কার্যক্রম পরিচালনা করেছেন নিজের হাতে। এরপর চলতি বছরের 18 জন জেল জীবন শেষে দেখা পান মুক্ত আকাশের। দর্শক, বলছি জল্লাদ হিসেবে পরিচিত শাহজাহান ভূঁইয়ার কথা। আর সেই মানুষটির সাথে আজ জম্পেশ একটি আড্ডা দেব আমি, এইচ.এম. নাহিয়ান। জানবো এবং জানানোর চেষ্টা করব ওনার জেল জীবন ও ব্যক্তি জীবনের অনেক অজানা তথ্য। তাহলে দর্শক, চলুন আড্ডায় চলে যাই। শাহজাহান ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তাই না? আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনি সেই কেরানীগঞ্জ থেকে আমাদের এখানে এসেছেন। তো দীর্ঘ 3 যুগের বেশি সময় আপনি জেলের আকাশ থেকে খোলা আকাশের নিচে। তো কেমন লাগছে জেলের আকাশ এবং খোলা আকাশের এই পার্থক্যটা? পার্থক্যটা হলো আপনার জেলখানা, বন্দি জীবন। তো বন্দি জীবনে তো আপনার নিজের কোনো ইয়ে চলে না, কারণ ওইখানে আইন কানুন মেনে চলতে হয়। যে যাই কিছু করুক না কেন, কতগুলি আইন আছে, জেল কোড আছে, সেই কোড মাইনা চলতে হয়। অর্থাৎ ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিভিন্ন ইয়ে দিয়ে পালন করতে হয়, যেই ভাবে চলার সেভাবে চলতে হবে। আর এখন তো হলো খোলা জীবন, এখানে কোনো আইনের শাসন নাই, কোনো কিছু যদিও আছে, কিন্তু নিজের ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারলাম, যা খুশি করতে পারলাম, যখন যেটা মনে চাইলো খাইতে পারলাম। যেখানে এইটাই আর কি, অনেক পার্থক্য, অনেক। আচ্ছা, তো আপনাকে তো সবাই একটা নামে চেনে, জল্লাদ শাহজাহান হিসেবে সবাই চেনে। তো আসলে এই যে এই নামটা জল্লাদ আপনাকে নাম দেওয়া হয়েছে, বা আপনি হয়তো ওই কার্যক্রম করেছেন বিদে আপনাকে ওখানে দেওয়া হয়েছিল। আসলে জল্লাদ হতে চাওয়ার কারণটা কি? এই জন্য আপনাকে কোনো প্রশিক্ষণ নিতে হয়েছিল কিনা? জল্লাদ হতে চাওয়ার কারণটা হলো কি, আপনার এখানে যখন একটা সাজাপ্রাপ্ত বন্দী হয়, সাজাপ্রাপ্ত বন্দীরা তার জন্য বিভিন্ন কাজ পাস থাকে। সেই কাজ পাস হিসেবে এটাও একটা কাজেরই অংশ। জেলখানা জল্লাদের একটা কাজের অংশ। এটা যেটা করে গেছে ব্রিটিশ ল করে গেছে, এটা বন্দির থেকেই করতে হবে এবং বন্দিরাই করবে। তো ওই হিসাবে মনে করেন আমার একটু আগ্রহ ছিল যে জল্লাদটা কি বুঝতে হবে, দেখতে হবে। তখন যখন একজন ফাঁসি হলো, আমি দেখলাম, মানে মনের ইচ্ছা চিন্তা করলাম যে আমি স্যার ফাঁসিটা দেখবো। প্রশাসনকে বললাম যে স্যার আমি ফাঁসিটা থাকবো এবং এটা দেখি আমি করতে পারি কিনা। তখন বললো ঠিক আছে, কারণ একটা ফাঁসি হলে ম্যাক্সিমাম 6 থেকে 8 জন লোক লাগে। তো ওইখানে আমাকে ওরা হলো, আমি দেখলাম, কাজ টাজ করলাম, এই আর কি। যায় এইখানে আরেকটা জিনিস একটু ফ্যাসিলিটি পাওয়া যায়, যেমন থাকা খাওয়া, হ্যাঁ, বিভিন্ন চলা আনুষঙ্গিক কিছু না কিছু জেলখানা একটু ফ্যাসিলিটি বুক করা যায় আর কি। প্রমোশন পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, তো ওই জন্য কি তারা আপনাকে কোনো প্রশিক্ষণ দিয়েছে বা প্রশিক্ষণ নিতে হয়? যারা এই কাজটা করছে তাকে, তাদের থেকে সবকিছু শিক্ষাই তারপর প্রশিক্ষণ নেওয়া কাজটা করতে হচ্ছে। মানে কি ধরনের প্রশিক্ষণ দেয়? এটা তো আসলে আমরা তো অনেক কিছু জানি না এই বিষয়ে। কি ধরনের, যেমন এখানে আপনার হলো কি, ওই এটা হলো আপনার যেমন ইয়ার উপরে, ওই কি বলবো, এটা একটা মানে লোহার 3টে ইয়ে থাকে, ফ্রেম থাকে। আচ্ছা, 2টা দাঁড়ানো আর একটা হলো পাতালি। তো ওইগুলি কীভাবে নাটের মধ্যে ফিট করতে হয় এটা শিখতে হবে। তারপরে রশি কীভাবে কোথায় টাঙাইতে হয় এটা ফিট করতে হবে। তারপর লাশ নিচে পড়ে গেলে কীভাবে ধরতে হবে, যখন ওইখান থেকে উঠাতে হবে, মানে এইগুলি আর কি। এই ফ্রেমের মধ্যে মনে করেন এই ফ্রেমটা যখন সম্পূর্ণ নাটের উপরে বসে, এমন এরকম প্লেন জায়গায় বসে, নিচে ডিপ থাকে, গভীর থাকে। ফ্রেমের থেকে নিচ পর্যন্ত দূর হলে আপনার মনে করেন 17-18 ফিট। কিসের থেকে? ওই উপরের ফ্রেম থেকে নিচে ডিপ গর্ত পর্যন্ত, মানে গর্তটা, মানে যেখানে এটা ঝুলে থাকে। হ্যাঁ, ঝুলে থাকে। ওইখানে 10 ফিট, আর ফ্রেমটা হলো 8 ফিট, এই 18 ফিট। তো এটা আমার শিক্ষা নিতে হয় আর কি। আচ্ছা, যখন ঝোলানো হয় ফাঁসিতে, তখন বডিটা নিচে চলে যায়? হ্যাঁ, নিচে চলে যায়। মানে এটাকে আর তখন দেখা যায় না? না, বাইরে থেকে দেখা যায় না। আচ্ছা, মানে ওই হাত পা নাড়াচাড়া যায় করে নিচে গিয়ে? হ্যাঁ, নিচে গিয়ে করে। বাড়ির থেকে কেউ এটা দেখতে পারে না, বুঝতে পারে না, কারণ এটা দেখলে তো তখন একটা খারাপ একটা অনুভূতি কাজ করবে। আচ্ছা, তো এই প্রশিক্ষণগুলো দেওয়ার পরে আপনাদেরকে তখন ওই
তো প্রথম কি সরাসরি আপনাকে এঙ্গেজ করে ফেলে কাউকে, নাকি সহযোগী হিসেবে থাকতে হয় তারপরে নিয়ে যায়? সহযোগী হিসেবে থাকতে হয়। আচ্ছা, প্রথমত এটা ডাইরেক্ট তো হাতে দিবে না, তো আমি এরকম 3টা সহযোগী ছিলাম, চতুর্থটাই গিয়ে আমি নিজেই কাজ করেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো তখন কি খারাপ লাগতো এই টাইপের? না, কোনো খারাপ লাগতো না, যেহেতু আমি দেখতেছি বা জানছি যে এই কাজটা করব, তখন খারাপ লাগার তো প্রশ্ন আসে না, করেছি। প্রথম যে ফাঁসিটা করেছিলেন এটা কত সালে হবে? এটা 89-তে। এটা কার? গফর গাবারি নুর ইসলাম চেয়ারম্যান, আচ্ছা মেয়ে মার্ডারের। আচ্ছা আচ্ছা। আপনি জেলে যান কত সালে? আমি 79-তে মার্চে। 1979 মার্চে। আর ছাড়া পেয়েছেন 2023 18 জুন। দীর্ঘ জেল জীবন। আসলে এখানে এই জেল জীবনের অনেক কাহিনী আছে যেগুলো আপনার কাছে ধাপে ধাপে শুনবো। তো এই পর্যন্ত আপনি ঠিক কতটি ফাঁসি দিয়েছেন সেই বিষয়ে একাধিক তথ্য পাওয়া যায়, যে কেউ বলে 30টা বা 26টা। আসলে মূল ফাঁসির সংখ্যা হলো আপনার 60টা, এখানে 26টা উঠানো হয়েছে কেন? যাদের 26টা উঠানো হওয়ার অর্থ হইল, মনে করেন এখানে রেয়াত, মানে আমি যে সাজা কাটতেছি তার 4-এর 1 অংশ আমাকে মাপ দিবে, তো ওইটার সাথে সমন্বয় করেই দেখা গেছে যে 26টার ইয়া দেখানো হচ্ছে আর কি, মাপ দেওয়া হয়েছে, রাত দেওয়া হয়েছে, যে কারণে আমি আরো 10 বছর আগে বাড়িয়ে দিতে পারছি। আপনার টোটাল জেল ছিল কত বছর? টোটাল মানে বিভিন্ন মামলায় সাজা হয়েছিল, তো ওইগুলি তো খাইটে ফেলছি, এবং হাইকোর্টের যে খালাস পেয়েছি, মানে 43 বছরের রায়টা ছিল বহাল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট। যখন আপনি জেলে যান আপনার বয়স তখন কত? 23-24 বছর বয়সে আপনি জেলে গিয়েছেন। আচ্ছা, আপনার জেল জীবনের বয়স নিয়েও একটা বিতর্ক আছে, কেউ বলছে 32, কেউ বলছে 44। তাহলে আমরা আসলে কোনটা? আমি খেটেছি, আমি যেটা বলতেছি 44 বছর। 44 বছর আপনি জেলে ছিলেন। আচ্ছা, আপনার নামে কি কি এবং কতটি মামলা ছিল? কারাভোগের সময় আপনি কি ন্যায় বিচার পেয়েছেন? আমার নামে সব ন্যায় বিচার, তো এটা তো ন্যায় বিচারই না হলে আমার সাজা হলো দিল, এটা তো আর এখানে বলে এখন হবে না, যেটা হয়ে গেছে তো শেষ হয়ে গেছে। আমার মারার মামলা ছিল। আচ্ছা, কতটি মামলা ছিল? মামলা ছিল 36টা। 36টা? এই 36টা মামলা কি সবগুলোই মার্ডার ছিল? হ্যাঁ, মার্ডার ছিল, একটা ছিল অস্ত্র, বাকি সব মার্ডার। 35টি মার্ডার মামলা। আপনি একবার দাবি করেছিলেন আপনাকে ষড়যন্ত্র করে জেলে দেওয়া হয়েছে, তো আসলে কি ঘটনাটা সত্য? না না, ষড়যন্ত্র করে জেলে দেওয়া, এটা একে বলছে, আমি দাবি করছি এই কথাটা। আচ্ছা, আমরা আমার জেলে আমি স্পটে ধরা খেয়েছি, মার্ডার হয়েছে এখানে, তখন আমি জেলে যাইতে হয়েছি। মানে সরাসরি আপনি মার্ডারের সাথে সম্পৃক্ত ছিলাম, এটা আপনি স্বীকারোক্তিও দিয়ে? হ্যাঁ, স্বীকার করছি। ও আচ্ছা, ওই মার্ডারটা আসলে কবে ছিল? কিসের মার্ডার ছিল? এটা ছিল একটা বাসের মার্ডারটা। জি, ওই ড্রাইভারটা মার্ডার হয়েছিল, এটা নিয়েই মনে করেন যে ঘটনা আর কি। আমি শুনলাম যে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, তো পাত্রী পেয়েছেন কিনা? বা এনগেজমেন্ট হয়েছে, তাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এনগেজমেন্ট হয়ে গেছে। বা দর্শক, আমাদের এই শাহজাহান ভাইয়ের কিন্তু এনগেজমেন্ট হয়ে গেছে, 1 মাস পরে হয়তো উঠে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, তাই? কোথায় এনগেজমেন্ট হয়েছে? কোথায়? এটা হলো আপনার ফরিদপুরে। ফরিদপুরে? আপনার দেশের বাড়ি? নরসিংদী। নরসিংদী কোথায়? নরসিংদী পলাশ থানা। পলাশ থানায়, আচ্ছা আচ্ছা। তো পলাশ থানায় আপনার বাড়ি, বিয়ে করছেন ফরিদপুর। তো আমি জানতে পারি কি আসলে আমাদের হবু ভাবি কি করছেন, কি নাম? না, এখনো কাজ করতেছেন না, নাম হলো ফাতেমা আক্তার মনি। ফাতেমা আক্তার মনি, আচ্ছা। তো এখন ও বাড়িতে আছে, দেখা থাকতো ওদের সাথে, ওর পরিবারদের সাথে দেখা থাকতো। তো ওইখানে একটা লোক আমার সাথে, মানে আমাকে ও খুব দুর্বল আর কি, ভালো করে বিয়ে করার জন্য। আমি, ঠিক আছে, তুমি যেন এতই কিছু করতেছো, তাহলে পাতি দেখো। তখন সে দেখা টেখা আর আমাকে কল দিলে আমি গেলাম। আচ্ছা, গিয়ে দেখে এনগেজমেন্ট করে আসলাম। আচ্ছা আচ্ছা। তো এই খুব ভালো, আমরা আপনার এই নতুন জীবনের জন্য শুভকামনা করছি। খোলা আকাশের নিচে এসছেন, এসে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আপনি, আপনার দাম্পত্য জীবন সুখের হোক, আমরা সেই প্রত্যাশা করছি। আপনার আরো কিছু বিষয় আপনারা জানতে চাই আপনার সম্পর্কে। তো এখন কি করছেন আপনি? এখন আমি একটা দোকানদারি করতেছি, সেটা চায়ের দোকান, কারণ অর্থনৈতিকভাবে আমার খুবই সংকট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা যেহেতু যে অর্থনৈতিক সংকট, এখন আমরা তো নিম্ন, মনে করেন অর্থনীতি ছাড়া তো ভালো একটা ব্যবসা করা যায় না, আর এই বয়সে তো আমার চাকরি করা সম্ভব না। এখন আমি চাচ্ছি যে ভালো একটু ব্যবসা করা। তো এখন ভালো ব্যবসা করতে গেলে প্রথমত যেহেতু অল্প পুঁজি, তখন আমি কি করব? তাহলে এই চায়ের দোকানটাই করতেছি, যে দোকানটা করতেছি সেটা মহল্লার বিক্রি, সেরকম ইয়া হচ্ছে না, মানে
বেচা কিনা সেরকম হচ্ছে না। আচ্ছা তো আমি চিন্তা করতেছি যদি কেউ একটু মনে করেন যে অর্থনীতিভাবে আমাকে সাহায্য করে, তাইলে হয়তো মনে করেন আমি দোকানটাকে একটু ভালো করে করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে জীবনের একটা চলার একটু পুঁজির অভাবে আপনি পুঁজির অভাবে। আচ্ছা, যদি একটু ভালো পুঁজি হয়, একটু টাকা পয়সা দিয়ে একটু দোকানটাকে গোছানো যায় তাহলে ভালো চলবে, ওখানে ভালো চলবে, ভালো চলবে। অনেক মানুষ রয়েছেন যারা মানুষকে সহযোগিতা করতে চান। যদি আপনারা ওনাকে সহযোগিতা করতে চান তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ওনাকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং আপনার সহযোগিতা কিভাবে পৌঁছে দেওয়া যায় আমরা সেই ব্যবস্থা করে দেব। তো জেল জীবনে প্রথমে কি আপনার থাকা খাওয়ার অসুবিধা বা কোনো ধরনের কষ্ট এই টাইপের কোনো হয়েছিল কি? হ্যাঁ, আমি যখন জেলে ঢুকেছি তখন আইনটা ছিল অন্যরকম, জেল জগৎটা ছিল অন্যরকম। কারণ তখন পাকিস্তানের থেকে মনে করেন বাংলাদেশ কেবল স্বাধীন হয়েছে। হ্যাঁ 79, মানে বেশি কয় বছর না, 71, হ্যাঁ 79। তো ওই সময় জেলে গিয়ে আমি পরিবেশ দেখলাম যে মনে করেন যে বাটিটা দিয়ে খাই এই বাটিটা টয়লেটে যেতে হয় পানি নিয়ে, এবং মাথায় দিয়ে ঘুমাইতে হয়। একটা মানে একবার একটা কম্বল দিয়া ওটাকে বালিশ পাওয়া যাচ্ছে না। মানে ওই সময় খুবই কষ্ট, যে বলাই বাহুল্য এটা আর কি, যে যত কষ্ট মনে হয় যে পৃথিবীতে আছে তার বেশি কষ্ট মনে হয় কিছু নাই প্রথম যখন জেলে ঢুকেছি। তো এখন আস্তে আস্তে তো জেলখানাটার এখন জেলখানা নাই। মুরব্বীরা বলতো, দেখলাম শুনছি আর কি, যে যদি চাকরি করো হয়তো জেলে, আনলে করলো রেলে। তো জেলখানা জেলে চাকরি করো আর রেলে চাকরি করো, মানে তখন রেলে দেখলাম যে টিটিরা মনে করেন যে টাকা উঠায় মানুষের কাছ থেকে, আর জেলে ঢুকে দেখলাম যে কারারক্ষীরা মনে করেন বিভিন্নভাবে পয়সা নেয়, জুলুম অত্যাচার করে, আসামিদেরকে দিয়েই করায়। আচ্ছা, তো তখন আমি বুঝতে পারলাম যে চাকরির কথা কইছে, যদি করো চাকরি জেলে আর রেলে, মানে তখন এটা আমার মাথায় একটা আইডিয়া আসলো, মানে সহজে টাকা ইনকাম করা যায়। আর এখন তো বর্তমান যে জেল হয়েছে, যেমন ঢাকা কেরানীগঞ্জ জেল হয়েছে, এটা হলো আপনার শোধনাগার, শোষণাগার না। ওইখানে ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, হ্যাঁ ভলিবল খেলতে পারে, এরপরে আপনার কম্পিউটার শিখারের জায়গা আছে, কোরআন তেলাওয়াত শিখার জায়গা আছে, মানে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, বই পড়তে পারতেছেন, সবকিছু উন্নত, সবকিছু আধুনিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি ডিজিটাল বলতে গেলে এখন জেলখানা ডিজিটাল হয়ে গেছে, মানে বিনোদনের জন্য একটা পর্যাপ্ত জায়গা, খাওয়া দাওয়া সবকিছু উন্নত, সবকিছু করছে। আচ্ছা আচ্ছা, আসলে জেলে তো আর কেউ স্বেচ্ছা যায় না, কোনো সাজা পাওয়া, কোনো না কোনো অপরাধ করে যায়, অপরাধ করার কারণে এটা শাস্তি হিসেবে এটাতে যেতে হয়। তো সো এখানে শাস্তিটা মাথা পেতে নিতে হয়। তো আরেকটা বিষয় একটু জানবো, যে আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ, আমি দেখা করার কারণটা কি? এটা কারণটা আমি কত হলো, শুধু আমি ওনার একটা সাক্ষাৎ চাই, আমি ওনার কাছে আর কিছু চাই না, জীবনে একবার ওনার সাথে সাক্ষাৎ করব, এটাই মানে আমার একটা আর কি, আমি সাক্ষাৎ করবো ওনার সাথে, দেখা করবো, আর কিছুই না। তো দেখা করতে পারবেন বলে মনে হচ্ছে? এই দেশের প্রধানমন্ত্রী উনি, হ্যাঁ উনি জনগণের, সেই হিসাবে আমিও তো জনগণ। হ্যাঁ, যদি ওনার দয়া হয়, তাহলে যদি উনি আমাকে দেখা করে তাহলে আমি যাবো, ইনশাল্লাহ দেখা করবো, এটি আমার প্রত্যাশা। আমরাও চাই আপনার সেই আশাটুকু পূরণ হোক। মাননীয় প্রধানমন্ত্রী উনি এই দেশের 17-18 কোটি মানুষের অভিভাবক। সো আমাদের একজন মানুষ হলেন সেই জনগণের একজন মানুষ আমাদের জল্লাদ শাহজাহান ভাই। তো আমরাও চাইবো যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রোগ্রামটি দেখে থাকেন, তাহলে যদি কোনোভাবে ওনার ইচ্ছাটুকু পূরণ করতে পারেন তাহলে হয়তো আমরাও সার্থক হব। আমরা চাই যে আপনার ইচ্ছাটুকু যেন পূরণ হোক। আরেকটা বিষয় শাহজাহান ভাই আপনার কাছে জানবো, যে আমরা শুনেছি যে আপনার সম্পত্তি বেদখল হয়ে গেছে বলে একটা দাবি করেছেন। তো কারাই সম্পত্তিটি নিয়ে নিল, আর এটা উদ্ধার করেছেন কিনা বা কিভাবে হবে? সম্পত্তি কোথায় কি আছে না আছে বা কারা নিছে, এটা আমি এখনো পর্যন্ত জানি না, বা শুনেছেন আপনারা সেটা আমি বললাম। আমি জেলে গেছি তখন আমার বোন ছিল, মানে সম্ভবত ওরাই মানে হয়তো আমার আব্বা নাকি পরে এবার বাড়ি গেছে, আমার আব্বা নাকি সব বিক্রি করে চলে গেছে। তো তাহলে আমার কিছুই নাই, তো চলে গেছে আর কি, বাস শেষ। আচ্ছা, পলাশে গিয়ে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, পলাশে গিয়েছিলাম, খোঁজ নিয়েছি। ওখানে আপনার পৈতৃক ভিটা কোনো কিছুই নাই বলে সব বিক্রি করে ফেলেছে? সব বিক্রি করে ফেলেছে। আপনার ভাই বোন কয়জন ছিলেন? আমরা 3 ভাই বোন, আমি একা আর 3 বোন ছিল। তো বোনেরা কি এই সম্পদ নিয়ে গেছে নাকি? বোনেরা কে নিয়েছে এটা তো বলতে পারতেছি না, যেহেতু বোনগুলি নাই। একটা বোন আছে, সেটা বলে বাবা বিক্রি করে গেছে, মা বাবা বিক্রি করে খাইয়ে গেছে, চলে গেছে, এটা বলছে। বোনের সাথে দেখা হয়েছে আপনার? হ্যাঁ, দেখা হয়েছে।
কেমন বোনের সাথে, এই যে আপনি এতদিন এত বছর পরে জেল থেকে বের হয়েছেন, বোনের যদিও ভাইয়ের আন্তরিকতা? হ্যাঁ, ওরা যদিও আমার কাছে না যায়, তারপরে বাইরে হওয়ার পর তো একটা রক্তের একটা টান, মনে করেন এত বছর পরে বাইরে হওয়া, নিজের কাছেও খারাপ লাগছে, বোনের কাছেও খারাপ লাগছে, এত বছর পরে দুই ভাই বোন একত্রে মিল হওয়া। হ্যাঁ, এটা এখনো তো হৃদয়ের ভিতরে নাড়া দেয়, আপনার বড়? কান্না আসে। আমার বড়, আমারও 20-25 বছর বড়। আচ্ছা আচ্ছা। তো জেল থেকে বের হওয়ার পর প্রথম আপনি কোথায় গিয়েছেন, কার কাছে আমি গিয়েছেন? জেল থেকে বের হওয়ার পর আমার একটা বন্ধু ছিল আপনার ওই নগদা বাড্ডা, আমি তারই এখানে গিয়েছিলাম। প্রথম ওনার বাসায় গিয়ে ওঠেন? হ্যাঁ, ওনার বাসায় গিয়ে উঠি। তো এরপর আপনি যে কেরানীগঞ্জে ব্যবসা ধরেছেন, এরপর ওখানে কেরানীগঞ্জ গেলাম, ওই যে ছেলেটা আমার সাথে বেগ নিয়ে ইয়ে থেকে দেখছে না, নাম হলো দিনার। তারপরে গেলাম ওইখানে, দেখলাম যে ভালো লাগে না। তারপর গেলাম আপনার বাবুবাজার, তো বাবুবাজারও ভালো লাগলো না কিছুদিন। তারপরে গেলাম হলো আপনার কেরানীগঞ্জ, মানে একটা ছেলে আমার সাথে জেলে ছিল, তো ওর কাছে আমি অনেকটি টাকা পাই জেল জীবনে। আমি কিছু কিছু পয়সা মানুষ আমাকে দিছিল মামলা টামলা করার জন্য, আমার মামলাটা আর কি, এর থেকে আমি কিছু টাকা রাখছিলাম, তো তার কাছে মোটামুটি অনেক টাকা পাই। সে জেলখানা গেছিল, আমার সাথে 5 মাস ছিল। বাড়ি হওয়ার পরে কিছু টাকা ওকে দিয়েছিলাম যে আমার টাকাটা রাখ, যদি কোনোদিন বাইরে হই। তো ওই টাকাটা আর এখন পাইলাম না। ওই ইয়েতেই তার সাথে মনে করেন কিছুদিন ছিলাম, 10-15 দিন ছিলাম তার এখানে, পরে থেকে আলাদা বাসা থাকি আর কি। টাকাটা ফেরত না, পান? টাকাটা আর ফেরত পাইনি, তো চেষ্টা করছি আর কি ব্যাপার। মোবাইল নাম্বার যোগাযোগ নাম্বার যোগাযোগ আমার কাছে মনে করেন আছে, কিন্তু ধরেন না নাম্বার, আচ্ছা আচ্ছা। ফোন করলে ধরে না। কি নাম? ওর নাম হলো রাকিব। কোথায় থাকে? ওই কেরানীগঞ্জ, ওদের বাড়ি কেরানীগঞ্জ। তো জেল জীবন মিস করেন কিনা? মিস বলতে হঠাৎ হঠাৎ মনে হয় যে জেলে এখন এই সময়টা, অনেক সময় মনে করি এই সময়টা জেলখানা কি করতাম, আচ্ছা, ওই সময়টায় কি করতাম, ঘুমানোর আগে কি করতাম, হ্যাঁ, বা সকালে ওইটা কি করতাম, মানে এইগুলো একটু মিস হয় আর কি। আচ্ছা আচ্ছা। কি করতেন সকালে যেমন পরে? যেমন আমি ঘুমের থেকে সকালবেলা আমার কিন্তু ঘুম হয় খুব কম, রাত্রে 2 ঘন্টা ঘুমালে সাফিসিয়েন্ট, যথেষ্ট। তো আপনার আমি সকালবেলা ঘুমের থেকে ওইটি, আমার এখানে আপনার হিটার জগ থাকতো, চা থাকতো, আমার অভ্যাস ছিল সেটা খালি পেটে চা খাওয়া। হিটার ঘুমের থেকে ওইটাই মুসলধারে পানিটা বয়াই দিতাম, গরম হতো। হ্যাঁ, তো এখন মানে সবাই বলে বাসা যেটা বলে ব্যাটারি, ওই ঘুমের থেকে ডাইকে উঠাই দেওয়া, কিন্তু তখন তো ব্যাটারি মনে করেন আমি ওইটাই মনে করেন হিটার জগটা বসাই দিয়া বাস নিজের চা বানাইতাম, রং চা বানাইতাম, চা বানায় চা খাইতাম। তারপরে সকালবেলা একটু বাইরে হাঁটতাম, অল্প কিছু হাঁটতাম, হাইটা দেখতাম যে কোথায় কোন ভালো শাক আছে, ভালো তরকারি আছে, যেগুলো বাগান আছে, তো বিভিন্ন শাক সবজি বাগান হয়, তো ওইখান থেকে কিছু নিয়ে আইসা মনে করেন নিজেই টুকটাক পাকটাক করে খাইতাম আর কি। যেমন এখন তো মনে হয় যেমন দুপুরে গেছে, এই যেমন গোসল করতেছি, এইগুলি স্মৃতি মনে আসে আর কি। 16 ডিসেম্বর শুনেছিলাম কারাগারে যাওয়ার একটা কথা ছিল, গিয়েছিলেন কি? না না না, যাইতে পারিনি, কারণ ওরা তখন, এখন তো কারাগার থেকে বাইরে আসছি, চাইছিলাম যে তোর সাথে গিয়ে একবার ভিতরে গিয়ে দেখা করবো। তো অনেক কারারক্ষীর সাথে আলাপ করলাম, সে বল না রে, এখন আর এটা হবে না, কারণ এখন তো লোক আমাদের লাগবে কম, মানে ওই আর কি, ওই যে নাচের ইয়ে দেয় আপনার, ওই যারা বাইরে থেকে এই ইলেকট্রিক কাজ টাজ নিয়ে যায়, হ্যাঁ, ওই ইয়ার ওই গানে টানে বক্স টক্স নিয়ে যায়, এগুলির সাথে যাইছিলাম। আচ্ছা আচ্ছা। অপরিচিত হলে যাইতে পারতাম না, মানে তো পরিচিত পরিচিত, হ্যাঁ, এই জন্য আর হয় না আর কি। অপরিচিত হলে মানে ওনাদের স্টাফ হিসেবে চলে যেতে, হ্যাঁ, স্টাফ হিসেবে। বাট আপনাকে চিনে ফেলেছে তারা? চিনে ফেলবো না, আমি গেলে তো চিনে ফেলবে। প্রথম কোন কারাগারে ছিলেন, তারপরে কোথায় গিয়েছেন? আমি প্রথম ছিলাম, জীবনের প্রথম হইল আপনার মানিকগঞ্জ। তো ওইখানে একটা 10 বছর কাটায় গেলাম নরসিংদী, ওইখানে ছিলাম 2 মাস। তারপরে চলে আসলাম ঢাকায়। ঢাকার থেকে বিভিন্ন জেলখানা আমি গিয়েছি দীর্ঘদিনে ঢাকায়, হয়তো অন্য কোনো জেলে গিয়ে 5 মাস 3 মাস 2 মাস এরকম ছিলাম, আর বেশি না। আর সবসময় ঢাকায় দিয়েছি। কেরানীগঞ্জে ছিলেন কেন্দ্রীয় কারাগারে? না, এটা তো কেরানীগঞ্জ 2016 সালে। এর আগে তো ছিল চকবাজার। এর আগে চকবাজার ছিল, ওইখানে ছিলাম। তো ম্যাক্সিমাম ফাঁসি আপনি কোথায় কার্যকর করেছেন? বেশিরভাগ ফাঁসি এগুলি ঢাকাই, কেন্দ্রীয় কারাগারে? হ্যাঁ, কেন্দ্রীয় কারাগারে। আচ্ছা। তো কোনো ফাঁসি দিতে গিয়ে আপনার একটু মায়া লেগেছে কি? না, আমার কাছে কোনো মায়া লাগে নাই, কারণ আমি জানি আমি যখন অপরাধ করছি সে তো অপরাধ করছে। আপনি একটা জিনিস পিছনে ফিরে থাকান তো, মানে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে সে যদি সত্যিকারে, এখন কোর্ট যেহেতু তার হুকুম দিছে, এটা তো রাখা যাবে না,
আর যে সত্যিকার সেই অপরাধটা করে তাহলে সেটা খারাপ করে নাই। যেমন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, অন্যায় করলে তার বিচার হবে। সে হয়তো সেই অন্যায়টা করছে, বিচার হয়েছে। এই যে আমি মারার কাছে জেল কাটলাম, আমি অন্যায় করছি ভিতরে আমার সাজাটা হয়েছে, না হলে তো কেউ বলতো না, এই আর কি। আমার মনে একটু খারাপ লাগে নাই যে সেই অপরাধী তাকে আমি পানিশমেন্টটা দিয়েছি। এটা আমরা নিজে হাতে কার্যকর করেছি, দিয়েছে সরকার, কার্যকর করছি আমি। তা আপনি যে মার্ডার মামলার আসামি ছিলেন, আপনার ফাঁসির রায় হয়েছিল কি? সাক্ষী প্রমাণে মিলে নাই, ফাঁসি হয় নাই। আচ্ছা, আমারও তো কিছু সাক্ষী গিলি হয়েছে, যেহেতু সাক্ষী একরকম বলছে, মনে করেন লেখা আছে একরকম, ওই ডকুমেন্টস বনে নাই, বিদে আমার লাইফ সাজ হয়েছে, বললে তো আমাকেও ফাঁসি দিত। ফাঁসির যে রশিটা, ম্যানিলা রশি এরকম বলে থাকে। হ্যাঁ, এটার নাম হলো ম্যানিলা রৌফ। আচ্ছা, ম্যানিলা হলো আপনার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। হ্যাঁ, ওই জন্য এটার নাম করে আসে হলো ফিলিপাইন দেশে, ম্যানিলা থেকে আসে, ম্যানিলা থেকে আসে, ওই জন্য রশিটার নাম করেছে ম্যানিলা রৌফ। কেন আমাদের বাংলাদেশের রশি দেখে ফাঁসি? না, বাংলাদেশের রশি কিন্তু ইনপুট বিদেশ থেকে আনে, হচ্ছে না, বাংলাদেশ এটা করতে পারে না। কেন? এটাতে কি করতে না, এটার গাছের খাল, ওই গাছের চাল দিয়ে সুতা না, ওটা অন্য কোনো না, গাছের খাল দিয়ে ওরা বানায়। আচ্ছা আচ্ছা, রশিটাকে কিন্তু যতগুলি লম্বা করে মনে করেন যে বানায়, এটা বাংলাদেশে করতে পারে না। আমরা তো ধরেন একটা জল্লাদ কথাটা মনে হলে সবার কল্পনায় একটা ভেসে আসে যে জল্লাদ মোটা হবে, হ্যাঁ, গোফ থাকবে এরকম পেঁচানো, হ্যাঁ, বিশাল শোঠানদের একজন অধিকারী, দেখতে একটু ভয়ঙ্কর টাইপের থাকবে, এবং ফাঁসির মঞ্চে সে যায়, কালো কাপড় পরা থাকে। এটা একটু বলবেন কি আসলে এই কল্পনার সাথে বাস্তবতা? না, বাস্তবতা এটা না যে মোটা মোজ থাকলে জলা দেওয়া যায়, আচ্ছা, আর মজগুপ না থাকলে জলা দেওয়া যায় না, এটা আপনি এটা ছবিতে দেখে আকর্ষণ করার জন্য। আর ওইটা তো আমরা আকর্ষণ করার জন্য, ওটা মূল দায়িত্ব কাজটা করার জন্য। এখানে মোজ মোটা থাকারই কি আর চিকন থাকারই কি, না থাকারই কি। আচ্ছা, তো এটার আসলে ফাঁসিতে একটা ফাঁসি কার্যকর করার আগে আপনাদের কি কাজগুলো করতে হয়, কখন আপনাকে জানায়? আমি তো জানি 3-4 দিন আগে থেকে জানা হয়। আচ্ছা, তো 3-4 দিন আগে থেকে গাছটাকে যেদিকে ফাঁসি হবে মাংসটা, ওইখানে গাছটা নিয়ে এইগুলি নিয়ে কামাটো মানে ফিট করে করে আপনার ইয়ে করতে হয়, প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস মহড়া দিতে হয় আর কি। তো ওই তারপরে শেষ দিন এলো রাত 8টার সময়, মনে করেন ওই যেদিন হয়ে যাবে হবে এই দিন রাত 8টার সময় আবার নতুন করে একটা মহড়া দিয়া, হ্যাঁ, রশিতে আপনার এই ঘি, তারপরে গিরিশ, ডিম, কলা এগুলি মাইকা একটু স্লিপ করতে হয়, স্লিপ মানে যাতে পিছল হয় আর কি। আচ্ছা, পিছল হওয়ার কারণটা কি? যাতে তাড়াতাড়ি গলায় লেগে যায়, তাড়াতাড়ি গলায় যেতে, যখন নিচে পড়বে তখন তাড়াতাড়ি লেগে যাবে গলায়। তার গাছের খাল মোড়া তো হয়তো মোড়া। আচ্ছা, রশিটা অনেক মোটা থাকে? হ্যাঁ, অনেক মোটা থাকে। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম 1 ইঞ্চি, 1 ইঞ্চি মোটা থাকে, তাহলে অনেক মোটা থাকে। বাট আমরা জানতাম যে ওই পিচ্ছিল জাতীয় কিছু এটাতে মাখা হয়, যাতে ঘি মাখা হয়, গিরিশ মাখা হয়, ওই গলাটার যাতে কোনো কষ্ট না হয়, এই কষ্ট নাকি? তো কত সময় লাগে এই মৃত্যুটা কার্যকর হতে? মৃত্যুটা কার্যকর হতে কত সময় লাগে এটা বলতে পারবো না। এটা আপাতত মনে করেন যে জেল করে নিয়ে হলো 30 মিনিট। তো ডাক্তাররা ওইখানে ডাক্তার থাকে, তো সিভিল সার্জন থাকে, ডাক্তার থাকে, জেলখানার ডাক্তার তো থাকে 2-3-4টা, তারপরে বাইরের সিভিল সার্জন থাকে। তো মনে করেন যে 15 থেকে 16 মিনিট হলে 18 মিনিট অনেক সময় বলে ডাক্তাররা বলে যে লাস্ট মানে যায়। তো ওনারা গিয়ে আপনার পরীক্ষা টরীক্ষা করে দেখে যে পালস আর নাই, তখন বলে যে লাশ নামাই দাও। এটা কুয়া থেকে উঠায়? হ্যাঁ, কুয়ার থেকে উঠায়, তখন তুলে উঠাইতে হবে, এটা গিয়ে করে। হ্যাঁ। তো ফাঁসি হওয়ার পর এরপরে আপনার কাজটা কি থাকে? না, ফাঁসি আগেও আমার কাছ থেকে পরেও, কারণ ওরা যখন নিচে যায়, আমার হেল্পারগিরি যখন মানে আমার সাথে যারা থাকে, ওরা নিচে গিয়া ওই লাশটাকে আপনার ধরে পাজাগুলো করে ধরে উপরে উঠাইলে তখন গলার থেকে আমি রশিটা খুলে দিই। খুলে দিলে তখন লাশটা একটা দরজা থাকে, পকেট গিয়ে ছোট, ওটা দিয়ে লাশটা উঠে পোস্টমর্টমে দেয়। তারপরে এই যে গাছগুলি মনে করেন যেগুলি ফাঁসির মঞ্চটা আছে না, খামটামগুলি যেগুলি আছে, এগুলি নাটের সিস্টেম, তো নাটপাট দিয়ে সব কিছু খুইলা একদম গুদামে রাইখা, যেমন ফাঁসি দিয়েছি এখন একটু পরে যে এটা দেওয়া শেষ হয়েছে, আপনি কোনো বুঝবেনই না যে ফাঁসি হয়ে গেছে। যেরকম আসলে এরকমই, মানে এগুলি তো আমারই করতে, মানে আমার সাথে যারা থাকে তারা। কয়জন থাকে আপনার সাথে? আমার সাথে 7-8 জন থাকে। 7-8 জন? ওরাও কি ওই লং টাইমের আসামি? হ্যাঁ, লং টাইমের আসামি, সাজাপ্রাপ্ত আসামি থাকে। আচ্ছা, ওদেরকে প্রশিক্ষণ দিতে হয়? হ্যাঁ, ওদেরকে প্রশিক্ষণ। ওই প্রশিক্ষণটা আপনি দেন নাকি? আমি দিই। আমি দিয়ে আসি বাংলাদেশের সব জেলেই, কারণ আমি তো চলে আসছি, এখন তো ফাঁসি হবে, পয়সা থাকবে না।
তাই ম্যাক্সিমাম জেলে শিখাই আসছি। আপনার জায়গাটা এখন কে দখল করেছে? এখন আমার জায়গাটুকু দখল করতে পারতেছে না, এরকম আর হবে না। প্রতিটা জেলে একজন দুইজন একজন করে মানে ফাঁসির ইয়ে আছে আর কি, জল্লাদ তৈরি হয়েছে। যদি কোনো জেল না থাকে তাহলে ঢাকা জেলে পাঠাবে দেওয়ার জন্য, বা ঢাকায় না পাইলে মনে করেন যে কুমিল্লা থেকে পাঠাবে, কুমিল্লায় না পাইলে যেখানে পাওয়া যায় আর কি সেখান থেকে নেবে। তাহলে এটা কি কোনো কারা কর্তৃপক্ষরা এটা করতে পারে না চাইলে? না না না, এটা জেল কোর্ট বা আসামিদের নিয়ম, এটা আসামিরাই করে। আচ্ছা, মানে আসামিদেরকে দিয়ে সব কিছু করানো আর কি। আচ্ছা, ওই দিন কি আপনাদেরকে স্পেশাল খাবার দাবার দেয়? হ্যাঁ দেয়, এটা দেয়। যেমন ধরেন বিরিয়ানি টিরিয়ানি, মুরগি টুরগি, মাংস টাংস ভালো ভাগ টাক করানো হয়, এগুলি দেয়। আচ্ছা, তো ফাঁসি দিয়ে যখন রাতে ঘুমাতে যান তখন ঘুমাতে গিয়ে স্বপ্নে কিছু দেখেছেন? না না না, আমার কাছে এগুলি কিছুই না। আচ্ছা, স্বপ্ন আমি এগুলি মনেই করি না, এই মাত্র ফাঁসি দিয়েছি। একদম এটা আমার কাছে একটা সিম্পল সিম্পল মনে হয়। তো আমি এটা পিছনের মাথায় নেই না যে কি করিলাম। আচ্ছা, তো ফাঁসি দেওয়ার পরে মানে আফসোস হয়েছে কি এমন কোনো ঘটনা আপনার? না, আমার কাছে এমন কোনো আফসোস হয়নি যে এই লোকটাকে ফাঁসি দিলাম। না, আমার কাছে এগুলি হয়নি। ধরেন অনেক পলিটিশিয়ানদের ফাঁসি হয়েছে, আপনি চিনতেন না? চিনতাম, চিনছি, ছবি অনেকে তো চিনি, মানে আমার কাছে কোনো অনুভূতিও নাই, কোনো ইয়ে নাই। তুমি অপরাধী তাই তোমাকে আমি সাজা দিচ্ছি। আমি দিচ্ছি কেন? কোর্ট দিচ্ছি, কোর্ট দিচ্ছে, আমাকে আদেশ করেছে, আমি আদেশ করেছে, মানে আমি এটা কাজ কয়েকদিন সাজাপ্রাপ্ত বন্দি যাবে, এটা আমার কাজ, আমি সেই কাজটা করতেছি, বিনিময়ে রেয়াত পাচ্ছি, আগে বাড়ি যাইতেছি। আচ্ছা, কাজ না করলে তো আমাকে রেয়াত দিবে না, ওই 12 মাসই কাটতে হবে। 12 মাস খাটতে হবে। আর যদি কাজ করি তাহলে 9 মাস, 7 মাস, 8 মাসে লাস্টে, বছর হয় 7 মাস, 8 লাস্টে গিয়ে 8.5 মাসে বছর, 8 মাসে বছর হয়। বছর হয়। ফাইন। তো আরেকটা বিষয় জানবো, মানুষ হিসেবে নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? খুব উদার নাকি নিষ্ঠুর মানুষ আপনি? কি ভাই, এটা আমি নিজেও কইতে পারতাম না যে আমি উদার না নিষ্ঠুর। আচ্ছা, কারণ আমার সাথে যারা জেলে গেছে বা যারা রয়েছে তারা বলতে পারবে, এবং এখন বাইরে বাড়িছি, এখন তারা বলতে পারবে যে আমি কি নিষ্ঠুর না উদার। জেলখানা যারা গেছে তারা বলতে পারবে। আমি যদি বলি যে আমি উদার বা আমি নিষ্ঠুর, এটা তো বিশ্বাসের কথা না কোনোটাই। তো এখন মানুষ বলতে পারবে, জনগণ বলতে, পাবলিক বলতে পারবে যে আমি কীরকম লোক। যারা জেলে আমার সাথে ছিল, তারা দীর্ঘদিন, যারা অন্তত 2 মাস, 3 মাস, 5 মাস ছিল, তারা বলতে পারবে যে আমি কীরকম উদার না নিষ্ঠুর। মানে বাইরে আইছি, পাবলিক বলতে পারবে যে আমি কীরকম লোক। এটা আমার মুখের থেকে আমি কীভাবে বলবো? তো আগে আমি তো নিজেকে ভালো মনে করতেছি, আমি মনে করছি সবার সাথে ভালো আচরণ করছি। এখন এর ভিতরে তো খারাপ আচরণ কারোর সাথে করতে পারি, স্বাভাবিক, আমরা মানুষ তো, ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হয়, তা নাহলে তো আমরা ফেরেশতা হয়ে যেতাম, মানুষ থাকতাম না। তো আচ্ছা, আরেকটা বিষয় জানবো, ফাঁসির আগে মানে আসামিদের আচরণটা কেমন থাকতো? না, এটা কেমন কিচ্ছু না, সিম্পল সিম্পল। মানে এরা জানে তো ফাঁসি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাচ্ছে, এরা জানতেছে, কুলমা টুলমা করতেছে, এটা কিছু না। সে জানে, জোর করলে তো এখানে থাকা যাবে না, সেই সিম্পল আর কি, মনে করেন। মানে কন্ডেম কন্ডেম সেল থেকে যখন নিয়ে আসে ওরকম স্বাভাবিক হেঁটে চলে আসে। হ্যাঁ, হেঁটে চলে আসে। এসে না, সে তো উপায় না, সে কি করবে? যা মনে করেন মানুষের থাকতে থাকতে বোঝা যায় যে এই ট্রেনে ফাঁসি হয়ে যাবে, তো তখন সে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকতে পারে, এটাই তার কাম্য। তখন কি সে কোনো ফাঁসির মঞ্চে গিয়ে কিছু বলে ওরকম? না না না, এগুলি চুপচাপ স্বাভাবিক থাকে। ওরকম কোনো ঘটনা ঘটেছে? না না, মঞ্চে গিয়ে একটু হই হুল্লোড় করেছে, না আমাকে ফাঁসি দিবেন না? না না না, আমি নিরপরাধ, না না না, এটা বল নাই। খুলনার যে একজন চাঞ্চল্যকর একটা হত্যা, এরশাদ শিকদার ছিল, খুলনার একজন চাঞ্চল্যকর আসামি ছিল। ফাঁসির আগে এরশাদ শিকদার কিছু বলেছিল কিনা? সে যখন আমি মুখোশ লাগাইতে গেলাম তখন সে খারাইলো, খারিয়ে বললো যে দেখেন, আমার জীবনে আমি খুন করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, মার্ডার করি নাই, আমার জন্য আপনারা দোয়া করেন, এইটুকু, আর কিছু। এটুকুই বলেছিল। এখন সে জানে কতটুকু সত্য, কতটুকু মিথ্যে, এটা আল্লাহ জানে, সে জানে। বাট আপনি মুখোশ পড়াচ্ছেন তখন? হ্যাঁ, তখন। বাট আপনি এগুলো শোনার টাইম নেই? না, আমার শোনার লাভ হইব কি? আমি তো কিছুই লাভ হচ্ছে না। মুখোশটা পরানোর কত সময় পরে ফাঁসিটা কার্যকর করে? 5 মিনিট। 5 মিনিট। তা মুখোশ পরানোর পরে কাজটা কি থাকে? আসামিকে নিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করানো, গলায় রশিটা ঝুলাই দিয়ে পিছনে যাই, পিছনে গিয়া ওই যে সুপার থেকে যায়, তাকে তত্ত্বাবধায়ক, তার হাতে রুমাল থাকে, সে টাইমটা দেখে রুমাল ছেড়ে দেয়, আমি লিভার টান দিই, গর্তে পড়ে যায়। লিভার টান দিলে এটা ফাঁকা হয়ে যায়? হ্যাঁ, 2 সাইডে এরকম ভাবে 2 সাইডে পড়ে যায়। পাটাতন এসে দাঁড়িয়ে থেকে ওটা ফাঁকা হয়ে যায়? হ্যাঁ, ফাঁকা হয়ে যায়, তখন সে নিচে পড়ে যায়, শেষ, খতম। আচ্ছা, তো আরেকটা বিষয় জানবো, ফাঁসির সময় এই বঙ্গবন্ধু খুনি যুদ্ধাপরাধীদের আপনি কেমন দেখেছিলেন? ভাই সব এরকম, আগে যখন ঢুকছে এরকম, ফাঁসি দিয়ে সময় এরকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা,
শেষ মুহূর্তে আপনি ওই সাকা চৌধুরীর ফাঁসি বোধহয় দিয়েছিলেন, তাই না? তো ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধীর সাজাপ্রাপ্ত আসামি ছিল, তো সাকা চৌধুরীর আচরণটা কেমন ছিল? ফাঁসির আগে তার সাথে কোনো কথা বলার সুযোগ হয়েছে? ফাঁসির আগে আমি তার সাথে কোনো কথা বললেন তো বিভিন্ন স্টাফের সাথে সে খারাপ ব্যবহার করতো, মানে গালাগালি করতো আর কি। আচ্ছা, ফাঁসির আগে। আর ফাঁসির সময় যেদিন গেছে সেদিন তো সে কোনো কিছুই না, চুপচাপ একদম কিছুই বলেনি? না, কিছু বলেনি। মঞ্চে গিয়ে মানে বলার চেষ্টা করেনি কোনো? না না না। আচ্ছা, তো ওই বিশেষ করে আরো কিছু যুদ্ধাপরাধী ছিল জামায়াতের নেতা? কেউ না, ওনারাও চুপচাপ ছিল? চুপচাপ ছিল। আমরা শুনেছি ওনারা নাকি কিছু বলার চেষ্টা করেছে। এগুলি মিথ্যা কথা। আচ্ছা, তো আরেকটা বিষয় জানবো যে আপনি ফাঁসি দিয়ে বমি না করলেও গাড়ি জার্নি করলে আপনি বমির একটা অভ্যাস আছে। ফাঁসি আপনি এটা করেন না, বাট জার্নি করলে এটা করেন? জার্নি করলে গাড়িতে উঠলে বমি করতাম। আচ্ছা, এই ধরনের কোনো স্মৃতি আছে? হ্যাঁ, গাড়িতে উঠছি, ওই যে কোনো জায়গায় গেছি বমি করতেছি, অলরেডি মনে করেন বমি করতে করতে বাসা ফেলছি গাড়িতে। হ্যাঁ, তো কি করবো, পরে চিতে শুয়ে রয়েছি বেঞ্চের ভিতরে, উপায় নেই, যাইতে তো হচ্ছে, না গিয়ে তো থাকতে পারতেছি না। বাট ফাঁসির ক্ষেত্রে এই জিনিসটা হতো না না না, আমরা তো মনে করি অনেক ভয়ঙ্কর একটা কাজ, এটা অনেক সাহসী। না, এগুলি কিচ্ছু না, ওখানে কিছুই না, বাট ওই গাড়িতে উঠলে আপনি ওখানে আমার কাছে এগুলি কিছু না, তুচ্ছ। আচ্ছা, একটা বিষয় জানবো যে প্রথম এবং শেষ ফাঁসি কাকে দিয়েছিলেন? প্রথম দিয়েছিলাম ওই যে গভর্নর ছিলাম। আচ্ছা, আর শেষ ফাঁসি দিয়ে আসলাম শুক্কুর, তারপর এলো আপনার ইয়াতে যশোরে মনে হয়। কবে এটা? যশোর নাম ইয়াতে জানি, মানে ওই দিকেই কোন জায়গাটা কি জানি নাম। এটা হলো আপনার এই বছরের জানুয়ারি মাসের 22 তারিখ, চলতি বছর জানুয়ারি 22 তারিখ। আরেকটা বিষয় জানবো যে আপনি যখন বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিয়েছেন, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করেছে কিনা যে জাতির পিতার খুনি তারা, ওদেরকে আমি ফাঁসি দিচ্ছি? শোনেন, এটা আমার কাছে অনুভূতি ভালো লাগছে, খারাপ না। কিছু কিছু জিনিস আছে যেটা মনে করেন একটু এড়ায় যাওয়া আর কি, বুঝতে পারছেন না, বলেন কথাটাই সবচেয়ে। ঠিক আছে। আচ্ছা, আপনি সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছিলেন কেন? ভালো লাগে না চাকরি। আচ্ছা, তো কারাভোগের আগের ঘটনায় কারোর প্রতি এখনো রাগ ক্ষোভ আছে কিনা? না, এখন রাগ ক্ষোভ থাকবো ওইগুলো, আমার তো কোনো রাগও নাই, ক্ষোভ নাই, মানে এখন এটা তো প্রশ্নই আসে না। এখন সিম্পলি আছেন, সিম্পল লাইফ চালাচ্ছেন? হ্যাঁ, সিম্পল লাইফ। আচ্ছা, আমি 300 আসামির সাথে রয়েছি, 350-400 আসামির সাথে রয়েছি, আর আমাদের কেরানীগঞ্জ জেল হয়েছে ছোট ছোট রুম, এখানে 30-35 গুনতি থাকে, এখানে থাকতাম। আচ্ছা, আমরা তো অনেকে বলে যে আসলে জেলে নাকি এক রুমে গাদাগাদি করে অনেক লোক। না না, এগুলো মিথ্যা কথা। এগুলো আসামি বেশি হলে একটু কষ্ট হয়। জি, আসামি কম থাকলে আবার এটা শেষ হয়ে। ধরেন ফাঁসির প্রক্রিয়াটা শুরুটা করেন কিভাবে এবং শুরু থেকে শেষ হতে এটা কত সময় লাগে? এটা তো মনে করেন আমি নিজে বলতে পারবো না, মানে সর্বোচ্চ 5-7 মিনিটের দমটা বলে বাড়িয়ে যায়, তারপর দূরে রাখা হয় 20 মিনিট পর্যন্ত রাখা হয় আর কি। তো জেলে যাওয়ার আগে তো আপনি বেশ কিছু আয় রোজগার করেছেন নাকি? সেগুলো এখন কিভাবে আছে? কোনো না, কিছুই নেই, আয় রোজগার করতে করলাম, তখন কি আমি চাকরি করছি বড়। আচ্ছা, জেল জীবন ছাত্র জীবন ছিল, ছাত্র জীবন চাকরি জীবন, চাকরিও করি নাই, তারপরে আবার একটা দলের সাথে জড়াই গেলাম, সেটাও মানে টিকলাম না। মানে কোন দলের সাথে ছিলেন? কমিউনিস্ট সর্বহারা কমিউনিস্ট পার্টির সাথে ছিলেন, যেটা ওদের কাজটা কি ছিল? ওদের কাজ ছিল মানে এটাই আর কি, আমাদের সর্বহারাদের একটা ছিল সমাজতন্ত্র, মানে সবাই সমান অধিকার। হ্যাঁ, কিন্তু এটা তো বাংলাদেশে এটা কোনোদিন হবে না, দিবে না। পরে এখন কি এই দলের সাথে? না, দল তো কোথায় চলে গেছে, নিজেই কোথায় চলে গেছি, এখন আর দল দিয়ে নিজেই তো বাঁচতে পারতেছি না। তখন তো বাপের ফোটা খাইতাম, দল করতাম। আচ্ছা, 2012 সালে সংবাদপত্রে আপনার প্রথম সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন, তখন যুগান্তরের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান সোহেল ভাই। তার আগে একজনকে টাকা দিয়ে সাক্ষাৎকার প্রকাশ করতে চেয়েছিলেন, বাট পারেননি। আসলে সেই সম্পর্কে সেই বিষয়ে একটু বলবেন কি আমাদেরকে? না, চাইছিলাম যে মিডিয়া টিডিয়া এগুলি প্রকাশ করি, হয়তো কিছু লাভ পাই কিনা, যদি পাই তাহলে একটু আগে বাড়িতে পারবো। আচ্ছা, তো কারাগার থেকে বের হওয়ার পর একজন সাংবাদিক আপনাকে খুব বিরক্ত করেছে, কে এবং কেন করলো এটা জানি না, মশিউর রহমান খান জানেন, ও নাকি মনে করেন আমার পিছনে আমার কোনো সাংবাদিকদের সাথে কথা বলতে দেয় না, করতে পারে না, ও নিয়ে ঘুরতেছে, এটা কি জানো আমি বুঝলাম না। এই 2 মাস পর্যন্ত এরকম করছে। আচ্ছা, নির্যাতন মানে আমার একদম কোনো জায়গায় যাইতে দেয় না, কোনো কিছু করতে দেয় না, কেউ সাথে মুখ খুলতে দেয় না,
আপনি কইলে মুখ খুলবেন না, এটা হবে সেইটা হবে। তো আমি মনে ভয় হয়েছিলাম কি নাকি এত বছর জ্বালাতে পারিছি। এখন দেখলাম যে শালা তো বুয়া, আমার নাম কই নাকি মানুষের টাকা নিয়ে গেছে, কি করছে না করছে। আচ্ছা, তখন আপনি বলেননি যে আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি না, আমি তো তখন জিনিসটা বাঁধতে পারি নাই, বুঝি নাই। তো এখন তো আস্তে আস্তে জেনে গেছি। তখন আমি মনে করতাম ও যা বলতেছে সবই ঠিক, কিন্তু এখন দেখি যে সে বাটপার। আচ্ছা, তাহলে এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদেরকে তাহলে আপনি কিভাবে দেখেন? ভাই, সাংবাদিকদের খারাপ চোখে দেখি না, বা সবাই তো আর একরকম না। সে বলে আমি হজ করেছি, 2-3 বার হজ করছি, এটা সেটা। তাহলে হজ করতে তুমি আমাকে এইগুলি বাধা দিলে, তুমি আমার মনের জিনিসগুলি খুইলা কইতে বলো না কেন মানুষের কাছে, তাই না? এইটাও তার জন্য বলা যেত না। মানে এক জেলের খেলা থেকে আইসা যেমন আরেক জেলে পড়ছে আর কি বাইরে। বাট এরপরে বেশ কিছু গণমাধ্যমে কিন্তু আপনার খবর প্রকাশিত হয়েছে এবং সবাই আপনাকে নিয়ে পজিটিভ নিউজগুলো করেছে। হ্যাঁ, দেখেছি। তো শাহজাহান ভাই, আপনার জেল জীবনের আগে কাউকে পছন্দ করতেন? না ভাই, এরকম কোন না। আচ্ছা, আমরা যতটুকু জানি জেল জীবনের আগে আপনি একজনকে পছন্দ করতেন এবং কারাভোগ শেষে তার খোঁজ খবর নিয়ে। না না না, আমি আরে ভাই নিজের খোঁজ তো রাখতেই না, এরকম কোনো হয় নাই আমার। এবং আমরা তার জন্য নাকি আপনি অপরাধ জগতে গিয়েছেন? না ভাই, এগুলি মিথ্যা কথা। অনেক অনেক কিছু লেখে, বুঝেন নাই ভাই। তো আপনার সম্পর্কে বাইরের নানান কথা প্রচলন আছে, আপনি যেটা না অথচ সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এমন কিছু শুনেছেন কি যে আপনি জানা তার চেয়ে বেশি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ, এরকম হচ্ছে তো। অনেক কিছু বানায় সমালোচনা হচ্ছে, অনেক কিছু লিখতেছে। আচ্ছা, আপনার কাছে কি কোনো নিউজ এসছে এই টাইপের? অনেক, হ্যাঁ। মানে আমি তো ওদেরকে ধরতে পারি না বা বুঝতে পারি না কে এগুলি লিখতেছে। কত ব্লগার টগার আছে নাকি, কত কিছু। মানে একটা উদাহরণ দেবেন কি ধরনের লেখা লিখেছে? কি ধরনের মানে এই যে বিভিন্ন কমেন্ট করতে, এইটা 5টা খুন করছি, এটা 500 খুন করছি, এগুলি। এটা মানে টিভিতে, ওই যে আপনার নাগরিক টিভিতে 500 খুন করলাম, আমি কোন সময় করলাম তাকে। ওরা প্রশ্ন করছে আপনি কি 500 কত খুন করছি, যে কত আমি খুন তো করছি, আমি কি এটা গুণা রাখছি? আগে আমার সাজা দিছে খুন না করলে। তাহলে কয়টা হতে পারে এক্সাক্ট? এইটা আমি সঠিক বলতে পারবো না। কিছু কিছু কথা যেখানে মনে করেন যে আপনাদের মিডিয়ার সামনে বলি নাই, অনেক কিছু মনে করেন গোপনীয় কিছু জিনিস আছে, সেইগুলো আমি একটা বই লিখছি। আচ্ছা, বইটা হলো কেমন ছিল জল্লাদ জীবন। আচ্ছা আচ্ছা, ওইটা রকমারি.com, এখন বইটা অনলাইনে পাবেন। আগামী 21শে ফেব্রুয়ারিতে মনে করেন বইমেলায় উঠবে। আচ্ছা, সবাই আমার সম্বন্ধে জানতে চাইলে এই বই একটু যে সব কিছু লেখা আছে জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে বলবো এটা, যে বইটা নিয়ে যারা সবাই একবার করে পড়ে, যারা খারাপ মানুষ তারাও পড়লে ভালো হয়ে যাবেন, কারণ বুঝতে পারবেন সব কিছু। আর ভালো মানুষ যারা, তাদেরও পড়া বইটা দরকার, যে আমি এই জেল জগতে আসছি, কীরকম ছিলাম, কীভাবে ছিলাম, জানার দরকার। আমি আশা করি সবাই এই বইটাকে নিয়ে ইনশাল্লাহ পড়বেন। আচ্ছা, আমরা আশা করবো আপনার বইটি, আশা করছি ব্যাপক আলোচিত একটি বই হবে এবার বইমেলায়। এটা আপনি লিখেছেন বইটা? বইটা মানে দিচ্ছি আর কি, ইনফরমেশন, তথ্য সব আপনি দিয়েছেন রকমারি.com থেকে। আর হলো আপনার একটা বিষয় জানবো যে আপনার বাবা মায়ের কথা কি মনে পড়ে আপনাকে? মনে পড়লে আমি গেছিলাম যেখান থেকে বাড়িয়া 107 দিন পরে গিয়ে কবরটি জিয়ারত করে আসলাম আর কি। আপনাকে কে বেশি আদর করতেন বাবা মার মধ্যে? না, আদর তো মাই বেশি করতো। বাবা মাকে নিয়ে কি কোনো বিশেষ স্মৃতি মনে? না, আমার কোনো বিশেষ স্মৃতি এরকম মনে পড়ে না আর কি। এমন কোনো কিছু করি নাই বা এমন কোনো কিছু যাইও নাই, আমার স্মৃতিগুলি আমার মনে হয় এখন নাই। জেলে যাওয়ার আগে কোথায় থাকতেন বেশিরভাগ সময়? বাড়িতে থাকতাম, বাড়ির থেকে পরে বেশিরভাগ সময় অন্য জায়গায় যে দল করতাম, গিয়ে করতাম, ঘুরতাম ফিরতাম, বিভিন্ন জায়গায় থাকতাম। আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কোন জায়গা থেকে? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। এই আপনার কি বলে মামলার কতদিন পরে আপনি গ্রেপ্তার হয়েছিলেন? না, ওই গ্রেপ্তার যখন মার্ডার হয়েছে তখন আমি গ্রেপ্তার। সাথে সাথেই গ্রেপ্তার? সাথে সাথেই গ্রেপ্তার। ওটা কি রাতের বেলায় মার্ডার হয়েছিল না সন্ধ্যার সময়? সন্ধ্যায়। আপনি একাই তখন ছিলেন? ওই আমরা 7 জন ছিলাম। 7 জন ছিলেন। ওই বাস ড্রাইভার যে? হ্যাঁ, বাস ড্রাইভার। ওকে রাস্তায় খুন করা হয়েছিল? হ্যাঁ, রাস্তায় মারা গেছে। আরেকটা বিষয় জানবো আপনার সম্পর্কে, জেলে প্রবেশ করার পর কতদিন পর জামিন হবে বলে মনে করেছিলেন? না, এটা বলতে পারি না। জামিন আমি তো জামিনের করি নেই তখন, মানে এতগুলি মামলা জামিন করে কিভাবে, অর্থনীতিভাবে তথ্য নিয়েছিলাম না। যে কোনো সাজা হচ্ছে তো হোক। আপনার পক্ষে কোনো আইনজীবী? সরকারি লয়ার দিছিল, তো ওরা কি এরকম করে? যদি টাকা থাকতো তাহলে হয়তো আপনি আরো আগে বের হতে পারতেন। এমন কখনো? না না, এটা টাকা থাকলে বের হওয়া যেত তা না।
টাকা থাকলে বেরোতে মানে পারতাম টাকা না। থাকলে বের হওয়া বলতে টাকা থাকলে ধরেন আপনার পক্ষে আপনি আইনজীবী নিয়োগ দিতে পারেন। আইনজীবী নিয়োগ দিতে পারতাম, তারা কিন্তু মামলা গেলে তো পক্ষে- অনেক মামলা, জি, তো এটাই চেষ্টা করতে পারতাম। যাও যা হয় না, আল্লাহ তাআলা আমার ইয়ে ছিল তো জেল কাটবো কাটছি। তো আপনার এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান আপনি? হ্যাঁ, এটা আমরা ছোট্ট একবার- শুনেছি, কবে করবেন? কবে করবো তার ঠিক নাই, কিন্তু আমি চাচ্ছিলাম আর কি, মনে মনে ভাবছিলাম যে আমি যদি একবার তাহলে জনগণের কিছু কাজ কিছু সেবা করে যেতে পারতাম, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে মানে জনগণের যা এটা আমি করতে পারতাম আর কি, এটা আমার মনের একটা আশা। কোন ইউনিয়ন থেকে করতে চাচ্ছেন? গজারি ইউনিয়ন, আমার ইউনিয়ন থেকে কেরানীগঞ্জ গজারিয়া? না, ক্যারিগঞ্জ তো আমার নরসিংদী পলাশ পলাশ গজারিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এটা আপনার সেই ইচ্ছাটুকু পূরণ হোক। তো যদি নির্বাচন করেন তাহলে বিজয়ী হওয়ার ক্ষেত্রে কি আশাবাদী মনে করেন? এটা আমি এখনো বলতে পারবো না যে মানুষ আমার কিভাবে নিবে না নেবে বা কতটুকু কি থাকবে। আচ্ছা। আমি যেহেতু এলাকায় যে কার সাথে মিশতেছি না, হ্যাঁ। বাজারে একটু বসে 2-4-5-10 মিনিট চলে আসি। এলাকায় গেলে কি বলে, এলাকার মানুষ কি বলে আপনাকে? খারাপও বলে না, আবার তেমন কোনো কিছু আমি শুনিও না, যাই সবার সাথে তারা আড্ডা দিই না, আমাদের 2-1 জনের সাথে কথা বলে আবার চলে আসি। তো জেল থেকে বের হওয়ার পরে মানুষের সাথে আপনাকে কিন্তু অনেকেই চিনে গেছে, আপনি হয়তো অনেক কিছু চিনেন না, আপনি কিন্তু এক ধরনের সেলিব্রিটি। আমাকে চিনে গেছে। হ্যাঁ, তো এই ধরনের বিড়ম্বনায় পড়েছেন কিনা বের হওয়ার পরে? অনেকে চায় যে বিড়ম্বনা- ভাই একটু আসেন না। চা খান, আপনাকে না, একটু এটা তো ছবি সবাই উঠাই। বলে, দেখ দিলে যে ভাই আসেন চা খান, আমরা জানি কোথায় দেখছি, এই রাস্তায় দেখলে আমার সেলফি তুলে, রাস্তায় দেখলে আমার সেলফি উঠায়, মানে যেখানে যে শিল্পী হয়। তো এটার জন্য আমি এরকম বিরক্ত হই না কেন, যে এটা তো একটা আমার একটা ইয়ে, হ্যাঁ, মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা, সে ভালোবাসাটুকু হ্যাঁ, আমি এই ভালোবাসা পাচ্ছি আমি। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, আপনি সেটা জানেন। এই যে গোফে আপনি কালার করেছেন, হেয়ারে কালার করেছেন, সুন্দর পাঞ্জাবি এবং তার উপরে ব্লেজার পরেছেন, ভালো লাগছে। এটা কিন্তু এটাকে আপনি আয়নার সামনে নিজেকে দেখেছেন যে আপনাকে ভালো লাগছে? আমি মানে দেখি পড়ি, কিন্তু তত একটা এটার ইয়ে করি না আর কি। আচ্ছা কাপড় পরার দরকার পড়েছি, আচ্ছা যেটা মনে লাগলো ভালো লাগলো এটা পড়েছি আর কি। আচ্ছা। তো আরেকটা বিষয় জানবো যে আপনি যে ফাতেমা ভাবি, যাকে আপনি জীবন সঙ্গী করতে চাচ্ছেন, ওনার সাথে কথা হয়েছে কি? হ্যাঁ, কথা তো হয়েছে আচ্ছা, অবশ্যই। কি বললো আপনার সম্পর্কে? ও মানে আমি আমার বিস্তারিত বলছি, আমি জেলে ছিলাম, তুমি এখন দেখো যে তুমি বিয়ে করতে চাও, রাজি হও, কারণ আমি চাইলে তো আর হবে না, তোমারও রাজি থাকতে পারো, বাট তোমার গার্জিয়ানে দিলে তো জোর করে হবে না, কারণ আমার এজ একটু বেশি, তোমার একটু কম। হ্যাঁ, কেমন বয়স, কেমন জানতে পারি? এজ তো মনে হয় 20-এর মতো আর কি। আচ্ছা 20 আচ্ছা বয়সের মতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এখন এইসব ব্যাপার নিয়ে তার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা তখন সে আমাকে একটা কথা বলছে যে বয়স এখন বাংলাদেশে বয়সের সাথে কোনো আসা যায় না। এটা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নাই, বা তারও নাই আমারও নাই, আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ। ওই এমনি কথাবার্তা বল। বাট একটা ভয় কাজ করেছে কিনা, আয় হায় উনি তো এতগুলা মানুষকে ফাঁকি না, না, দিয়েছে, না, এই লোকের সাথে আমি সংসার করবো, এটা কেমন না সম্ভব? না না না, না, এটা করতেছে না, ও আর মানে ফ্রি হতে চাচ্ছে। প্রিয় হতে যাচ্ছে, হ্যাঁ। বাট বিষয় তো জানেই কিলা সবকিছু। জানে সবকিছু, ইউটিউবে বিভিন্ন চ্যানেল টিভি পত্রিকা আচ্ছা। দেখছি, সে বলে যে আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি এটাকে ইন্টারেস্ট ফিল হ্যাঁ, করছে। interest feel করছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বোঝা গেল যে আসলে উনি অনেক স্যাক্রিফাইস করছে আপনাকে এবং ভবিষ্যতেও করবে আপনাকে নিয়ে। আপনার এই ওনাকে নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? আমি ওকে নিয়ে কি বলবো, এখন যেহেতু ঘর সংসার করে নিয়ে এঙ্গেজমেন্ট হচ্ছে, এখন বিয়ে হলে তারপর যখন বলবো যে দেখি, তখন মানুষ তো পৃথিবীতে বহুরূপ, জি, বহুরূপী। কারণ বর্তমান আমি দেখতেছি, আমি পেপার পত্রিকা আমি ভিতরে পড়তাম, সুহেল ভাই জানে, তো অনেক পেপার পত্রিকায় দেখছি 5টার মা হয়েছে, আরেকটা ছেলে লোক রিক্সার লোক বাইকে চলে গেছে। আবার কেউ মনে করেন 2-3টা বাপ হয়েছে, একটা মেয়ে করে 17-18 বছরের একটা মেয়ে বিয়ে করে ফেলছে। আবার 80 বছরের বুড়িও 18 বছরের নাতির লোকে বিয়ে হইতেছে, বুঝতে পারছেন? আবার 80 বছরের বুড়ায়ও 16-17 বছরের মেয়ে বিয়ে করতেছে। মানে রূপটা তখন বহুরূপী হয়ে গেছে এই দেশটা। আগে তো আমরা যখন চলেছিলাম তখন এরকম ছিল না আর কি, নিয়ম কারণ এগুলি সবই মানে চলত। এখন তার কোনো ইয়েই নাই, নিয়ম কানুন নাই। নিয়ম কারণই নেই। আগে তো অনেক কিছু মাইনা চলতো, যেমন আমরা আগে চলতাম দেশে সিগারেট টানতাম, একটা দেখতাম যে একটা মুরব্বীর রাস্তা যাইতেছে, সিগারেটকে তো নিভে ফেলতাম, মানে আবার বাড়িতে যেতাম মুখ কুলি টুলি করে যাইতাম, যাতে গন্ধটা না পায়। এখন তো এগুলি কোনো বালাই নেই, যে দিক দিয়ে মুরব্বী বসা আমরা দিক দিয়ে হারতাম না। আর এখন দেখতেছি যে মুরব্বী বসা থাকে, আরেকজন এখানে বসে ডাইরেক্ট সিগারেট গাঁজা গাইতেছে, ডেম কেয়ার। নেন কি আর। আসলে আপনি এই বয়সে
20 বছরের একজন তরুণীকে আপনি বিয়ে করছেন, এটা আমার কাছে ভালো লাগছে শুনে, এবং আরো ভালো লাগছে যে উনি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। অনেকে কিন্তু এটা করতে চাইতো না। না, চাইতো না। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটা আমাদের মানতে হবে। তো যাই হোক, আপনাকে ওভারঅল সুন্দর লাগছে, ভালো লাগছে, ভালো লাগে এই কথাটা বললাম। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শাহজাহান ভাই, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি, বলবেন কি? আমি দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলবো, দেশবাসীর উদ্দেশ্যে আমি এইটুকু বলবো, দেখেন বর্তমান যুব সমাজটা ধ্বংস হয়ে গেছে বিভিন্ন নেশায়, বিভিন্ন ইয়াতে মনে করেন বিভিন্নভাবে তারা কেউ নেশা করতেছে, হ্যাঁ, কেউ খারাপ পথে যেতেছে, কেউ এই যেতেছে দিয়ে। তো আমি আপনাদের ইয়ং জেনারেশন যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনোদিন এমন কোনো অন্যায় করবেন না, বা কোনো প্রকার কোনো রকম ইয়ে করবে না যে আপনাকে জেলে যেতে হবে। কারণ জেল জীবনটা যতই জেল জীবন যত সুখেরই থাক, তার মধ্যে একটা কষ্টটা কেন কষ্ট এটা আমি আপনাকে বলি। যেমন আপনি এখন জেলে গিয়েছেন, আপনার মা বা ভাই বোন স্ত্রী সন্তান যে কত কষ্ট করতেছে, কিভাবে থাকতেছে, কিভাবে খাইতেছে, সেটা যদি আপনি দেখতেছেন না, আর ওরা মানে জেল তো আপনি খাইতেছেন না, জেল খাইতেছে আপনার পরিবার, আপনার ফ্যামিলি। কারণ কি জানেন, দেখেন একটা ছেলে জেলে যাচ্ছে, তার মা তার বোন কোর্ট কাছারিতে দৌড়াইতেছে, আবার তার একটা ভালো বউ থাকলে মন থাকলে কোর্ট কাছারিতে যাইতেছে, কত মানুষের কত ধরনের টিটকারি, কত ধরনের হ্যাঁ বিভিন্নভাবে কথা বলছে, হ্যাঁ প্রতিপন্ন হচ্ছে তার জন্য। তাইলে একটা লোক ক্রাইম জগতে যায়, খারাপ জগতে যায়, নেশার জগতে যায়, সে তার পরিবারটাকে, গোটা পরিবারটাকে মানে অস্বস্তি, গোটা পরিবার থেকে কথা শোনাচ্ছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা কেউ নেশা করবে না, এই নেশায় দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আর যুব সমাজ আপনাদেরকে বলবো, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা কেউ খারাপ কাজ করবেন না, এবং জেলে যাতে না যেতে হয়, আপনারা মানুষের মতো সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশটাকে আপনারা পরিচালনা করবেন, এটাই আমার কাম্য। এবং পরিশেষে মনে করেন, আমি এত বছর পর জেলেতে পারেছি, বাইর হওয়ার পর যাই হোক কিছু না কিছু হয়তো কেউ সাহায্য করেছে, কেউ কিছু না কিছু দিয়েছে। তো আপনারা সবাই আমার প্রতি সহযোগিতা করবেন, আমি যেন যে কদিন ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, সেটি আমার কামনা আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে। আমি নামাজ পড়ে সবার জন্য দোয়া করব, আপনারাও দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শাহজাহান ভাই, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও চাই আমাদের দর্শকদের সহযোগিতার হাত প্রসারিত হোক আপনার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভোরের কাগজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই।